নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, আমরা যে আলোচনাগুলো করি সাধারণত দৈনন্দিন জীবনের প্রত্যেক মানুষ যাতে সুখে থাকতে পারে, ভালো থাকতে পারে, সেই ধরনের বিষয় নিয়েই আমরা আলোচনার জায়গায় নিয়ে আসি আপনাদের সামনে। দেখুন, যদি শত্রু থাকে আপনার জীবনে তাহলে তো আপনি ভালো থাকতে পারবেন না, বা আপনার পরিবারে যদি কোনো রকমের সমস্যা থাকে তো সেক্ষেত্রেও আপনি ভালো থাকতে পারবেন না। হয়তো আপনার অর্থ রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু দেখবেন ভালো থাকতে পাচ্ছেন না। শত্রুতা, আর শত্রুতা দেয় কি? শত্রু দেয় আমাদের সাধারণত মঙ্গল গ্রহের কিছু অশুভ প্রভাব, সাধারণত বললাম, দিয়ে থাকে। এবং এর জন্য আমরা এই শত্রু দমনের জন্য, কারণ শত্রুতার জায়গা কিন্তু ভাবগত জায়গার থেকে ষষ্ঠ ভাবকে ভীষণভাবে কানেক্ট করতে হয়, এবং তার কারণে হয়তো আপনার জ্ঞাতি শত্রু তৈরি হয়, তার কারণে হয়তো আপনার কর্মক্ষেত্রে শত্রু তৈরি হয়, পাড়া প্রতিবেশী শত্রু তৈরি হয়, ভাইরা শত্রুতা করে, আপনার শ্বশুর বাড়ির শত্রু হয়ে যেতে পারে। তাহলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কানেকশন অনুযায়ী শত্রুতার জায়গা তৈরি হয়। একটা জাতিকার যদি শ্বশুর বাড়ি শত্রু হয় তাহলে সেক্ষেত্রে খুব সাংঘাতিক জায়গা তৈরি হয়। দেখো, সেই শ্বশুর বাড়িতে সে শেষ পর্যন্ত তার স্বামী হয়তো ভালো, কিন্তু তার সঙ্গে বসবাসই করতে পারছে না শ্বশুর বাড়ির শত্রুতার কারণে। তাহলে এইগুলো এক কথায় বলা হয় কি না, এরা শত্রু। এবং এই শত্রুর মোকাবিলা করার জন্য তার নির্দিষ্ট, আমাদের দশ মহাবিদ্যার নির্দিষ্ট দেবী রয়েছে, যাকে আরাধনা করলে, যার নির্দিষ্ট ক্রিয়া করলে আপনি এই শত্রুর থেকে বেরিয়ে আসতে পারবেন, এক কথায় বললে। কিন্তু শত্রুর কানেকশন, কি ধরনের শত্রু, সেটা আপনার জন্মছক বা আপনার হাতের রেখা বা অন্য যে বিচারগুলো রয়েছে সেই অনুযায়ী কিন্তু নির্দিষ্টভাবে তার বার করতে হয় যে কি ধরনের শত্রু, এবং তার জন্য নির্দিষ্ট ক্রিয়া। কেন বললাম? কারণ এখানে এই যে মঙ্গলের প্রভাব বা দশ মহাবিদ্যা কেন নিয়ে আসলাম, কারণ আমাদের যে 9টা গ্রহ রয়েছে, এবং দেখবেন যে আমাদের লগ্ন ভাব কালেক্ট করলে তাহলে 10টা টোটাল কানেকশন পাই। অর্থাৎ লগ্ন, তার সঙ্গে সঙ্গে 9টা গ্রহর অবস্থান, টোটাল 10টা। এই প্রত্যেকটার নির্দিষ্ট করে এই দশ মহাবিদ্যার 10টা দেবীর অবস্থান আছে। যেমন মঙ্গল, সাধারণত মঙ্গল থেকে মাঙ্গলিক দোষ বলি আমরা, যেমন মঙ্গল থেকে মাথা গরম বলি, মঙ্গল থেকে ভাইয়ের জায়গা বলি, মঙ্গল থেকে শত্রুতার জায়গা বলি। তাহলে এর প্রভাবে যারা ভীষণভাবে কষ্টের মধ্যে রয়েছেন, জর্জরিত হয়ে গেছেন, তাদের সেই প্রতিকারের প্রতিবিধানের জন্য প্রয়োগ করতে হয় তার প্রতিকার প্রতিবিধানের জন্য বগলামায়ের প্রয়োগ করতে হয়, যেটা দশ মহাবিদ্যার একদম, এই দশ মহাবিদ্যার অষ্টম দেবী হচ্ছেন মা বগলা। এবং মা বগলা হচ্ছেন এই মঙ্গল গ্রহের ইষ্ট দেবী। তাহলে তার প্রয়োগ, অর্থাৎ এখানে বলা হচ্ছে, দেখবেন বগলা মায়ের যে মূর্তি রয়েছে সেই মূর্তির দিকে আপনি যদি তাকান তাহলে দেখবেন যে সে তার এক হাত ধরে, অর্থাৎ এক হাতে সে শত্রু জিহ্বাকে টেনে ধরে রেখেছে, আর এক হাত দিয়ে সে কিন্তু সেই শত্রুকে আঘাত করছে। তাহলে এই সিম্বলিকটা কিন্তু মা বগলার, অর্থাৎ মা বগলার যে মূর্তি আপনি দেখবেন সেটা এইভাবে কিন্তু তৈরি। এবং এখানে যে এইটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে মা শত্রুদেরকে দমন করছে এক হাতে, এবং আর এক হাতে সেই শত্রুকে সঠিক রাস্তা দেখাচ্ছে। দেখুন, কোনো মাই তার সন্তানকে কোনো কারণে কিন্তু মানসিকভাবে খুব আঘাত দিতে চায় না, তাকে শেখায়, বোঝায়, তার ক্ষতি করে না। তাহলে এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে সবসময়। তাহলে সেই জন্য তাকে বলছে যে তুমি অন্যায় করো না, এইভাবে তুমি চলছো সেটা চলো না, অর্থাৎ তাকে সেইভাবে ধরন, অর্থাৎ তাকে কিন্তু সেই জিহ্বা টেনে রেখেছে, তাতে তার কথা বন্ধ, অর্থাৎ সে যেন
কোনো বিভাস কথা না বলে এবং তার সঙ্গে সঙ্গে তাকে কিন্তু আঘাত করছে, শিক্ষা দিচ্ছে, সেজন্য ভুল পথে পরিচালিত না হয়। তাহলে এটার একটা কানেকশন রয়েছে এবং এই কানেকশন আমরা বলি শত্রুতার কারণে অনেক জাতক জাতিকা দেখবেন যে দুর্বিষহ অবস্থা তৈরি করে। অবশ্যই তার প্রয়োগ রয়েছে, আমি তো কিছু সিম্বলিক জায়গা বললাম, কিন্তু কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধানও দেয় মাতা বগলা। এই মা বগলার যে নির্দিষ্ট, আমি আবার বলছি, যে শর্ট কর্ম যা কিছু করা যায় সেটা হচ্ছে মা বগলাকে নিয়েই, বা দশ মহাবিদ্যার নির্দিষ্ট দেবীকে নিয়ে তার নির্দিষ্ট কানেকশন অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান করতে হয়। প্রথমেই দেখুন এখানে যেটা বলা হচ্ছে, মা বগলা দেবী হচ্ছেন হলুদ গাত্রবর্ণ এবং তার সঙ্গে সঙ্গে দশমহাবিদ্যার অষ্টম দেবী, এবং এর সঙ্গে সঙ্গে বলছে শত্রু বিনাশিনী, এবং শত্রুর থেকে ভক্তকে সর্বদাই সে রক্ষা করে। দেখবেন যে অহেতুক শত্রুর কবলে পড়ে গেলেন, তাতে আপনাকে যাতে রক্ষা করার জন্য কিন্তু মা বগলা অবশ্যই রয়েছেন। এবং এর সঙ্গে সঙ্গে বলছে তিনি, অর্থাৎ তিনি বলছে এই বগলার যে প্রয়োগ সেটাকে ব্রহ্মবিদ্যা বলা হয়, ব্রহ্মবিদ্যা, যেটাকে সিদ্ধবিদ্যা প্রয়োগ বলা হয়। এবং দশমহাবিদ্যার 10 দেবীর মধ্যে বগলা এবং ছিন্নমস্তা, কারণ এখানে ছিন্নমস্তাকে নিয়ে আসছে এই কারণেই, সেটা নিয়েও আলোচনা করব, কারণ এর জন্য কিন্তু বহু মানুষ আজকে পীড়িত। এবং এই সকল জাতক জাতিকা, অর্থাৎ কিছু কিছু কানেকশন বা কিছু কিছু এমন কিছু সমস্যা তাদের সাংসারিক বা বাস্তব জীবনে আসে, যেগুলোর জন্য তারাও কিন্তু, বা পরিবারের প্রত্যেকটা মানুষ অনেক সময় খুব দুরবস্থার শিকার হয়। তাহলে সেটা নিয়েও বলবো, কিন্তু যেহেতু মা বগলা নিয়ে আলোচনা করছি, এবং এই মা বগলার যে প্রয়োগ বলছে এখানে বিশেষ করে কখনো কখনো স্তম্ভন ক্রিয়া, স্তম্ভন ক্রিয়া দেখবেন যে অ্যাট এ মোমেন্ট তার সেই ক্ষেত্রে সেই সময় প্রয়োগ হয়। এই স্তম্ভন ক্রিয়া মানে একটা পরিস্থিতি, তা একটা ছোট্ট কথার পরিপ্রেক্ষিতে সেটা একটা বড় আকার ধারণ করতে পারে এবং ভবিষ্যৎ সেটা অনেক ক্ষেত্রে এবং অন্ধকারের জায়গায় চলে যেতে পারে। সেক্ষেত্রে তার প্রয়োগ হয় স্তম্ভন ক্রিয়া, যেটা মা বগলাকে নিয়েই হয়। আবার কখনো কখনো মা বগলার ক্রিয়ার মাধ্যমে বশীকরণও করা যায়। তাহলে সেক্ষেত্রে সেই বশীকরণ ক্রিয়াও কিন্তু মা বগলার, কারণ বশীকরণ ক্রিয়া কখন হয়, বগলার আপনি প্রয়োগ করছেন বশীকরণ, অর্থাৎ আপনার ক্ষেত্রে যে শত্রু রয়েছে, দেখুন শত্রুকে আপনি কি করবেন, তাকে শত্রুর থেকে আপনি যদি মিত্রতার জায়গায় যান, তাহলে সেই ক্ষেত্রে এই মা বগলার বশীকরণ ক্রিয়া কর্ম করা হয়। কিন্তু শত্রুকে যদি আপনি জব্দ করতে চাইছেন, ওর মুখ বন্ধ করে দিতে চাইছেন, তাহলে তখন তার প্রয়োগ হয় কিন্তু স্তম্ভন ক্রিয়া। এবং এই স্তম্ভন ক্রিয়া বললাম বা এই বশীকরণ ক্রিয়া, তার নির্দিষ্ট দ্রব্যগুণ আছে। এগুলো ডিটেলস, এগুলো সাধারণত প্রকাশ্যে আনা হয় না। তাহলে এগুলো নির্দিষ্ট কিছু জিনিস রয়েছে যেগুলোর মাধ্যমে নির্দিষ্ট ক্রিয়া করা হয়, যেটা কখনো স্তম্ভন করা হয়, কখনো শত্রুকে বশীভূত করে নিজের আয়ত্তে নিয়ে তাকে পরিচালনা করা। তাহলে এটা করা হয়। কখনো কখনো দেখবেন যে বিদ্বেষণ করা হয়, বিদ্বেষণ ক্রিয়া বলা হয়। অর্থাৎ আপনার দেখবেন যে এমন কিছু জায়গা শত্রুতা করে আপনার পরিবারে দেখা হলো আপনার খুব প্রিয় মানুষটাকে কোনো এক জাতক বা কোনো একটা জাতিকা, কোনো মানুষ আপনার প্রিয় মানুষটাকে আপনার কাছ থেকে সরিয়ে নিয়েছে। তার মন মানসিকতা তাকে এমন অবস্থায় নিয়ে গেছে, আপনাকে বিষিয়ে দিয়েছে। অর্থাৎ আপনার কথা শুনলেই সেই জাতক জাতিকা আপনার উপর প্রচণ্ড রেগে যাচ্ছে এবং কখনো কখনো বিভিন্ন ধরনের সমস্যাও, পারিবারিক সমস্যাও তৈরি হয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, দেখবেন যে সেই জাতক জাতিকা অন্য কোনো কারোর দ্বারা প্রতারিত হচ্ছে বা কারোর দ্বারা পরিচালিত হচ্ছে।
কারণ সেই জাতক বা সেই জাতিকা যার দ্বারা পরিচালিত হচ্ছে সে কিন্তু ওই জাতককে আপনার উপর বিদ্বেষণ ক্রিয়া করেছে, অর্থাৎ আপনার সঙ্গে যাতে মিল না থাকে, আপনার সঙ্গে যাতে সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যায়, সেই জন্য এমন কিছু ক্রিয়া করে রেখেছে যেটা মা বগলার মাধ্যমে, এই মা বগলার নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটা করে দিয়ে আপনার থেকে কিন্তু সেই ছন্নছাড়া পরিবেশ তৈরি করে দিয়েছে। সেই জাতক যদি এক সময় হয়তো তার সঙ্গে খুব সুসম্পর্ক ছিল, অনেক সময় এগুলো প্রেমিক প্রেমিকার মধ্যে এই প্রয়োগ করে দেয়, অনেক সময় হাজবেন্ড ওয়াইফের মধ্যে যারা শত্রুতা রয়েছে তারা করে দেয়। এবং এগুলো করলে সাধারণত দেখবেন যে এমন অবস্থা হয়ে যায় কারো কেউ মুখ দেখতে চায় না, এবং কখনো কখনো ডিভোর্স নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, একদম সে সেই সংসারই রাখতে চায় না। তাহলে এইগুলো কিন্তু সাধারণত একটা বাস্তব জীবনের সঙ্গে কানেক্টেড। সেই জন্যই আজকে আমরা এই আলোচনা করছি জীবনের আলো এই প্রোগ্রামের মধ্যে। দেখুন, এই ধরনের সমস্যা আপনার জীবনে আসলে আপনি নিজেও কিন্তু ভীষণভাবে কষ্ট পাবেন। তাহলে এই জিনিসগুলো যখন হয় তার জন্য তার সঠিক ক্রিয়াও রয়েছে। এই বিচ্ছেদ বা এই বিদ্বেষণ ক্রিয়া আপনাকে, আপনার যে শত্রু সেই করেছে, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বলুন, আপনার খুব কাছের মানুষ বলুন, আপনার সন্তানের উপর বলুন, তাহলে এইগুলো, বা আপনার নিকট খুব আত্মীয় রয়েছে তার সঙ্গে করে দেয়। হয়তো আপনাকে বুঝতে দেবে না, কিন্তু সেই ক্রিয়াগুলো করে সে কিন্তু মজা নেয়, অর্থাৎ সে দূরে দূরে দেখে পরিস্থিতি কি। তাহলে এগুলোর কিন্তু তারও প্রতিকার রয়েছে, সেগুলো নির্দিষ্ট প্রোটেকশন এবং তার প্রতিকার প্রতিবিধান আছে, এবং এগুলো কিন্তু নির্দিষ্ট দ্রব্যগুণের মাধ্যমে তার নির্দিষ্ট ক্রিয়া রয়েছে, যেটা মাতা বগলার নির্দিষ্ট ক্রিয়া। এবং এর সঙ্গে সঙ্গে বলবেন যে কখনো কখনো দেখবেন যে অনেক জাতক জাতিকারা এমন কিছু হঠাৎ কোনো মাথা গরম করে এমন কিছু সমস্যা নিয়ে আসলো, যেটাও কিন্তু এই মাতা বগলার কিন্তু দ্বারা সেই জায়গাগুলোকে প্রতিকার প্রতিবিধান করা যায়। তাহলে এই যে আমি যেটা বলছিলাম যে বিদ্বেষণ ক্রিয়া, দেখা গেলো যে অনেক হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্কের জায়গায় তিক্ততা হয়ে গেছে, বা কোনো বাইরের কোনো সম্পর্ক তৈরি করেছে, এবং ওই বাইরের সম্পর্ক তৈরি করার জন্য দেখা গেলো তার পরিবারটা কিন্তু শেষের দিকে পরিণতি খুবই খারাপের দিকে চলে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে তখন তার বিদ্বেষণ ক্রিয়া করা যায় মাতা বগলাকে নিয়ে, অর্থাৎ মাতা বগলার এই ক্রিয়ার মাধ্যমে ওই বিদ্বেষণ ক্রিয়া করা হয়, যাতে ওই সম্পর্কটা ছেদ না হলে এই পরিবারটা নষ্ট হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে কিন্তু যারা সাধক রয়েছেন আমাদের মতো, তারা কিন্তু তখন তাদের সিদ্ধান্ত অনুযায়ী এই কর্মগুলো করে। এবং কখনো কখনো যেমন বললাম কিছু স্তম্ভন ক্রিয়া, মানে আপনার পরিবারে এমন কিছু সমস্যা হচ্ছে বারংবার, সেই ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে, বা তাহলে এমন একটা ছোট্ট কথা দেখবেন যে অনেক সময় রায় বেরোয় যখন, তাতে দেখা গেলো জেল হাজত এরকম হয়ে যায়। তাহলে সেই সব জায়গাগুলো কিন্তু এই প্রয়োগগুলো চলে, এবং জায়গা বিশেষ অবশ্যই। আর কখনো কখনো দেখবেন যে যে আপনি আপনার সন্তান আপনার কথা শুনছে না, তার নির্দিষ্ট প্রয়োগ রয়েছে, সেটা দেখবেন খুব মাথা গরম হয়ে যাচ্ছে, প্রচণ্ড মাথা গরম, প্রচণ্ড, তার ক্ষেত্রে দেখা গেলো খুব দুর্ঘটনার যোগ রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এ সকল জাতক জাতিকা খুব অসৎ ব্যবহার করছে মানুষের সঙ্গে, অনেক সময় কোনো কথাবার্তার ক্ষেত্রেও কিন্তু দেখা গেল স্বাভাবিক হচ্ছে না, স্বাভাবিকভাবে বলছে না। কোনো কোনো সময় দেখবেন এই সকল জাতক জাতিকাকে আপনি চিনতেই পারবেন না, যখন মাথা গরম হয়ে যাবে, যখন রেগে যাবে, তা জানবেন তার মধ্যে কোনো অশুভ প্রয়োগ করা হয়ে গেছে, এবং তার কারণে তার এই সমস্যাগুলো হচ্ছে। তার দোষ না, কেউ তাকে করিয়েছে যাতে আপনাকে সমস্যায় ফেলে। তাহলে সেখান থেকে বার করার জন্য তার প্রয়োগ অবশ্যই আছে। এবং এই যে বলছি মা বগলার প্রয়োগ,
প্রত্যেকটা স্টেপ, কারণ এটা সিদ্ধ কিন্তু ক্রিয়া, এবং এই সিদ্ধ যে নির্দিষ্ট বল ক্রিয়া রয়েছে, অর্থাৎ এখানে বলা আছে সিদ্ধ বিদ্যা, এই সিদ্ধ বিদ্যার প্রয়োগ যথাযথ পরিস্থিতির ওপর ডিপেন্ড করে। কারণ আমি প্রথমেই বললাম, মা বগলা মা গাত্রবর্ণ হলুদ, তিনি শত্রু জিহ্বাকে টেনে ধরে সে কিন্তু ডান হাত দিয়ে তাকে কিন্তু জব্দ করার জন্য উঁচিয়ে রেখেছে। তাহলে এটা বললাম মাতা বগলা, এবং সেক্ষেত্রে সমস্ত দেখবেন যে হলুদ বস্ত্র, হলুদ যা কিছু লাগে, হলুদ রং দিয়েই সব কিছু তৈরি হয়, এবং সে তার সেইভাবে প্রয়োগও হয়। এর জন্য যজ্ঞ রয়েছে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে, এবং সেই যজ্ঞে মা বগলার এই ক্রিয়ার সময় নির্দিষ্ট দ্রব্যগুণ আছে। নির্দিষ্ট দ্রব্যগুণ বলে, এই যে কখনো বললাম স্তম্ভন ক্রিয়া, কখনো বিদ্বেষণ ক্রিয়া, কখনো বশীকরণ ক্রিয়া, এগুলো করা হয়। এর সঙ্গে সঙ্গে দেখুন, এটা তো বললাম মঙ্গলের ইষ্ট দেবী, এবং এই বগলার ক্রিয়া করলে অনেক জাতক জাতিকা কিছু ক্ষেত্রে সুপুর, মানে তার মধ্যে তার বুদ্ধি চেতনা, তার মধ্যে অ্যাক্টিভিটির জায়গা অনেক গুণ বেড়ে যায়, তার মধ্যে এনার্জি পাওয়ার অনেক গুণ বেড়ে যায়। দেখা গেল অলসতা কাজ করে, করব, এবং তার কারণে দেখা গেল অনেক জাতক জাতিকা কর্মের ক্ষেত্রে সফলতা আসছে না, কোথাও না কোথাও শত্রুতা, মানে যে কোনো শত্রুর প্রয়োগের ক্ষেত্রেই এই বগলা মায়ের প্রয়োগ করা সম্ভব। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ষষ্ঠ দেবী, অর্থাৎ দশমহাবিদ্যার এই মা বগলা হচ্ছে অষ্টম দেবী, আর ষষ্ঠ দেবী হচ্ছে ছিন্নমস্তা। এবং এই ষষ্ঠ দেবী ছিন্নমস্তা, এবং ইনি হচ্ছেন রাহু গ্রহের ইষ্ট দেবী। এই রাহুর ইষ্ট দেবী, কারণ রাহু আমাদের কি দেয় প্রথম অবস্থায় একটু জেনে নিই। রাহু আমাদের জীবনটাকে ছন্ন ছড়া পরিণতি তৈরি করে দিতে পারে। রাহু আমাদের আনলিমিটেড চাহিদা দেয়, যদি আপনার গ্রহটা আপনার জন্মছকে নেগেটিভ থাকে। রাহু আমাদেরকে সর্বদাই ওই আনলিমিটেড চাহিদার মধ্যে নিয়ে গিয়ে একদম সর্বশান্ত করে দিতে পারে, এবং এদের মধ্যে একটা হিংস্রতা তৈরি হয়ে যায়, এবং যে হিংস্রতার কারণে মানুষ মানুষ বলেই মনে করে না। কখনো কখনো একটা নির্দিষ্ট কোনো প্রাণী বলুন, কোনো নির্দিষ্ট কোনো ধরনের মানুষ বলুন, তার উপর এরা বেশি ক্ষিপ্ত হয়ে পড়ে, এবং এরা কখনো কখনো এই রাহু এবং মঙ্গল এই দুটোর কানেকশন পেয়ে গেলে এরা সবসময় কোনো রকম কারোর প্রতিশোধ নেওয়ার একটা প্রবণতার মধ্যে কাজ করে যায়। কারণ এই রাহুর ইষ্টদেবী ছিন্নমস্তা, মাতা ছিন্নমস্তার দেখবেন যে আমরা মূর্তিটা দেখি, সেখানে তিনটে ধারাতে, অর্থাৎ তার গ্রীবাদ থেকে, অর্থাৎ গলার থেকে মুন্ডুটা ছেদ করে নিয়েছেন তিনি নিজে হাতে, এবং মুন্ডুটা এক হাতে রয়েছে, আর তার গ্রীবা দিয়ে অর্থাৎ গলা দিয়ে তিনটে ধারাতে রক্ত প্রবাহিত হচ্ছে, একদম ফিনকি দিয়ে ওপর থেকে রক্তের ধারা তৈরি হয়েছে, এবং দুটো ধারা তার সঙ্গে যারা ছিল তাদের মুখে গিয়ে পড়ছে, এবং আরেকটা ধারা তার খণ্ড বা ছেদ করা মুন্ডুর মুখে গিয়ে পড়ছে, এবং তিনি দণ্ডায়মান আছেন রতি এবং কামদেব, যারা সঙ্গমরত অবস্থায় আছেন সেই মুহূর্তে তার উপর দাঁড়িয়ে আছেন। এই যে মূর্তিটার থেকেও আপনি যেটা পাবেন, যে জীবনের যদি বেহিসাবি চলে কোনো মানুষ, দেখবেন অনেক জাতক জাতিকারা মদের নেশায় আসক্ত হয়ে গেছে, দুশ্চরিত্রবান হয়ে গেছে, তাদেরকে কোনোভাবে ঘরে নিয়ে আসতে পারছেন না। কোনো সময় অনেক জাতক জাতিকারা দেখবেন যে অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে গিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে, বাড়ি গাড়ি অর্থ সব শেষ করে ফেলেছে, এমনকি তার ব্যবসাটাও শেষের দিকে চলে যাচ্ছে, এবং আগামী দিনে তার সংসারটাও শেষ হয়ে যাবে। এগুলোর কানেকশন একমাত্র রাহুর নেগেটিভ ভাইব্রেশন কাজ করে।
এবং এদের ক্ষেত্রে কখনো কখনো দেখবেন যে এই সকল জাতক জাতিরা কিছু কিছু কানেকশন, অষ্টমের সঙ্গে রাহু মঙ্গল কানেকশন করলে এরা প্রতিশোধ নেওয়ার জন্য প্রবণতা তৈরি হয় এদের। এবং কখনো কখনো এদের মধ্যে যখন রাগ বা কোনো কিছু একটা করার প্রবণতা, কোনো কিছু পাওয়ার প্রবণতা, কোনো কিছু মাইন্ডে কিছু এফেক্ট হলে সেইটা নিতেই হবে, জেদ কাজ করা এদের মধ্যে তৈরি হয়ে যায়। এবং এর কারণে অনেক সময় এরা সমাজের ক্ষেত্রে একদম নিম্নমানের কোনো একটা কর্ম করে বসে এবং তার কারণে সে শ্রীঘর পর্যন্ত চলে যায়। সমাজের ক্ষেত্রে এরা কীটের মতো একটা কাজ করে বসে। জানেন, সাধারণত ধর্ষণ যে ক্রিয়া সেটা একদম সমাজের ক্ষেত্রে সব থেকে নিম্নমানের। তাহলে সেই ধরনের কর্ম এরা হয়তো করে বসে, তাহলে তার অষ্টমের কানেকশন অনুযায়ী। এবং এই যে আমরা বললাম যে কোনো কোনো সময় তারা বেহিসাবি চলতে গিয়ে তারা সঙ্গদোষে অনেক সময় নষ্ট হয়ে যায় এবং এরা সাধারণত বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়ে যায় এবং সর্বশান্ত হয়ে যায়। তাহলে তখন এই সকল জাতক জাতিকার ক্ষেত্রে যেমন বলছিলাম যে অসৎ সঙ্গ এবং অসৎ উপায়ে চলা এবং কখনো কখনো অসৎ সম্পর্ক তৈরি করা এবং নিজের সংসারটা কিন্তু ছন্নছাড়া পরিণতি তৈরি করে দেয়া, এগুলো সাধারণত রাহুর কানেকশনে হয়। এবং তখন এই মা ছিন্নমস্তার, যিনি হচ্ছেন দশমহাবিদ্যার ষষ্ঠ দেবী, তার প্রয়োগ তখন করা হয়। কারণ এখানে এই প্রয়োগ এর মধ্যেই রয়েছে। কারণ এখানে তিনি কিন্তু এই যে রতি দেবী এবং কামদেব যখন সঙ্গব্রত অবস্থায় রয়েছেন তার ওপর দণ্ডায়মান রয়েছেন, তাহলে সেটাকে তিনি মানে এটা সৎ পথে সঠিক জায়গা ঠিক আছে, কিন্তু অর্থাৎ তার সংসার সঠিকভাবে সে সংসার করুক, সন্তান আসুক, লালন পালন করুক, সঠিকভাবে চলুক। কিন্তু সে যদি কোনো বেঠিকভাবে নেয়, কোনো রাস্তা খোঁজে, তাহলে তার জন্য উপযুক্ত প্রয়োগ কিন্তু এই ছিন্নমস্তার হয়। কারণ আবার বলছি, কখনো কখনো একটা জাতক জাতিকা সে কিন্তু তার সঙ্গদোষে নষ্ট হয়ে যায়, কখনো নেশা ভান আরম্ভ করে দেয়, কখনো দেখা গেল যে সে তার সম্পর্ক অর্থাৎ অসৎ সম্পর্ক প্রয়োগ করলো, বা সেক্ষেত্রে কখনো কখনো একটা জাতক জাতিকা তার জীবনে সর্বশান্ত করে দিল নিজেকে। তাহলে এইগুলো কিন্তু ক্ষেত্রে অবশ্যই তার প্রয়োগ রয়েছে, যেটা হচ্ছে ছিন্নমস্তার প্রয়োগ। এবং এই ছিন্নমস্তার প্রয়োগ সেক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে ক্রিয়া বলে করতে হয়। এবং তার যে ক্রিয়া রয়েছে সেগুলো অনেক সময় দেখবেন যে অবাধ্য হয়ে যায় সন্তান। এই সন্তান অবাধ্য হয়ে যাওয়া, সন্তান আপনার কথা শুনছে না, বেপথে পরিচালিত হচ্ছে, তাহলে তাদের জন্য কিন্তু এই ছিন্নমস্তার নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে প্রয়োগ করা যায়। দেখবেন যে অনেক সময় হাজবেন্ড ওয়াইফের মধ্যে অসৎ সম্পর্ক জড়িয়ে যায় এবং কখনো কখনো ব্যভিচারী প্রবণতা তার মধ্যে কাজ করে। কখনো কখনো এই ব্যভিচারী বা পরক্রিয়ায় আসক্ত হয়ে গিয়ে সে সর্বশান্ত হয়ে যায়, সংসার কিন্তু ছন্নছাড়া পরিণতি তৈরি হয়ে যায়। এবং তখন কিন্তু এই ছিন্নমস্তার প্রয়োগ অবশ্যম্ভাবী এবং সেক্ষেত্রে সেই নির্দিষ্ট প্রয়োগ বলে তাকে ধীরে 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 সেখান থেকে বের করে নিয়ে আসা যায়। সেই জন্য যারা মনে করছেন যোগাযোগ করবেন তারা অবশ্যই বুকিং নাম্বারটাতে ফোন করবেন। আমার চেম্বার বিভিন্ন জায়গায় রয়েছে, নির্দিষ্ট স্কলে লেখা রয়েছে, সেই স্কল দেখে আপনারা বুকিং নাম্বারে ফোন করলে নির্দিষ্ট চেম্বারে যোগাযোগ করবেন অবশ্যই। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে বিগত দিনে বহু মানুষ তাদের বিভিন্ন ধরনের সমস্যা, মানুষের সমস্যার শেষ নেই, বিভিন্ন ধরনের সমস্যা তাদের ছিল একসময় এবং তারা আজকের দিনে ভালো রয়েছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। শুনতে থাকুন। আর আমি বলি সকলেই আগামী দিনের প্রত্যেকের খুব ভালো হোক, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক।
এই শুভকামনা রইল। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচন্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইস গুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচন্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি।
তারপর আমার চাকরি লাইনে আসা। তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদার বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে। না, আপনার কাজে গেলেই বলতে চাইছেন, তাই তো? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গেছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিল যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট
আমি তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি, কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম, মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। দেরি কেন? চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।